দেখো, দ্রবণের বাষ্পচাপ এই টপিকটি পড়ার আগে আমাদের দুটো জিনিস একটু জেনে নিতে হবে। সেটা হচ্ছে যে বাষ্পীভবন এবং ঘনীভবন, এই দুটো ব্যাপার কি। তোমরা খেয়াল করবে যে বাড়িতে যখন ঘর মোছা হয় তখন দেখবে যে ঘরের মেঝেতে যে জলটা পড়ে থাকে সেই জলটা কিছুক্ষণ পর ধীরে ধীরে আস্তে আস্তে কী হয়, শুকিয়ে গিয়ে বাষ্পে পরিণত হয়ে যায়। এই যে তরল অবস্থা থেকে বাষ্পে পরিণত হওয়ার যে ঘটনা, এটাকেই বলা হয় তরলের বাষ্পীভবন। এবার এর ঠিক উল্টো যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে বাষ্প থেকে তরলে পরিণত হওয়া। বাষ্পে যে কণাগুলো থাকে বা মলিকিউলগুলো থাকে সেগুলো জমাট বেঁধে আবার তরলে পরিণত হয়ে যাওয়ার যে ঘটনা, এটাকে বলা হয় ঘনীভবন। অর্থাৎ তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় বাষ্পীভবন, এবং বাষ্প থেকে জমাট বেঁধে তরলে পরিণত হওয়ার যে ঘটনা সেটাকে বলা হয় ঘনীভবন। এবং এই ঘটনাটা, এই যে বাষ্পীভবনের যে ঘটনাটা, এইখানে কোনো বাইরে থেকে আমাকে তাপ প্রয়োগ করতে হয় না, ঘরের উষ্ণতাতেই ধীরে ধীরে এই বাষ্পীভবন প্রক্রিয়াটা চলে। এবার আমরা এই দুটো ঘটনার উপর বেস করে আমরা এই বাষ্পচাপ এই ব্যাপারটা জানব। দেখো, বাষ্পচাপ ব্যাপারটা কি, মনে করো কোনো একটা বদ্ধ পাত্রে, এরকম একটি বদ্ধ পাত্রে আমি কিছু তরল পদার্থ এখানে রেখেছি। এবার এই তরল পদার্থ সবসময় তার তরলের উপরিতল থেকে কি বলেছি না, যে কোনো উষ্ণতাতেই সে বাষ্পীভবন ঘটাবে। ফলে এই যে তরলের যে উপরিতলের এই অংশ থেকে ধীরে ধীরে তরল দশা থেকে বাষ্পে পরিণত হবে। এবার এই যে বাষ্পগুলো পরিণত হলো, এই বাষ্পগুলো যেহেতু উপরে বেরিয়ে যেতে পারবে না কারণ এটি একটি বদ্ধ কন্টেনার, তাহলে কি হবে, এখানে ধাক্কা খেয়ে আবার তারা নিচের দিকে চলে আসবে। এবং এই নিচের দিকে চলে আসলে তারা, যারা একটু কম গতিশক্তি সম্পন্ন মলিকিউলের মধ্যে থাকবে, তারা কি করবে, এই তরল পদার্থের আকর্ষণে আবার তরলে ফিরে আসবে। অর্থাৎ এইখানে দুটো জিনিস একসঙ্গে ঘটবে, তরলের উপরিতল থেকে বাষ্পীভবন এবং ওই বাষ্পগুলো আবার নিজেদের মধ্যে ইন্টারাক্ট করে তারা আবার তরল দশায় ফিরে আসা, অর্থাৎ ঘনীভবন। এই দুটো জিনিস একই সঙ্গে ঘটবে। কিন্তু যেহেতু প্রথম দিকে এই অংশে, এই ফাঁকা অংশে বাষ্পের পরিমাণ খুব কম থাকবে, ফলে এই তরল দশা থেকে বাষ্পে যাওয়ার যে হার, সেই বাষ্পীভবনের হারটা তুলনামূলকভাবে বেশি হবে। কিন্তু উপরে যেহেতু বাষ্পের পরিমাণ কম বললাম, তাহলে তারা জমাট বেঁধে যে ঘনীভূত হয়ে যে তরলে পরিণত হওয়ার যে ঘটনা, এই ঘনীভূত হওয়ার হার এটা অপেক্ষাকৃত কম হবে। কিন্তু যত সময় এগোবে তত এই তরলের উপরিতল থেকে বাষ্পে পরিণত হওয়াটা বেশি বেশি হবে, এবং ফলে এই বাষ্পের পরিমাণ এখানে বাড়তে থাকবে। এবং এই বাষ্পের পরিমাণ যত বাড়তে থাকবে তত তারা একে অপরের মধ্যে আকর্ষণ করে আবার তরলে আসার, অর্থাৎ ঘনীভূত হওয়ার যে হার, সেটা বৃদ্ধি পাবে। তাহলে কি হবে, তাহলে যত সময় এগোবে তখন দেখো, তখন বাষ্পীভূত হওয়ার হার তার তুলনায় ঘনীভূত হওয়ার হার আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। এর একটা সময় আসবে যখন বাষ্পীভূত হওয়ার হার এবং ঘনীভূত হওয়ার হার দুটো সমান হয়ে যাবে। তখন সেই অবস্থাটাকে বলা হবে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। তাহলে কি দাঁড়ালো, যখন প্রথম দিকে তরলের উপরিতল থেকে বাষ্পীভূত বেশি হারে হবে, কারণ উপরে ফাঁকা অংশে বাষ্পের পরিমাণ কম থাকবে। কিন্তু যত সময় এগোবে বাষ্পের পরিমাণ যেহেতু এখানে বাড়তে থাকবে, ফলে বাষ্প থেকে তরল দশায় আসার যে হারটা সেটা ধীরে ধীরে বাড়তে থাকবে, অর্থাৎ ঘনীভূত হওয়ার হার সেটা বাড়তে থাকবে। এবার একটা সময় আসবে যখন ঘনীভূত হওয়ার হার, ঘনীভবনের হার বাড়তে থাকবে, এবং একটা সময় আসবে যখন বাষ্পীভবনের হার এবং ঘনীভবনের হার দুটো সমান হয়ে যাবে, তখন তাকে আমরা বলবো সাম্যাবস্থা। এবার এই সাম্যাবস্থায় যখন থাকবে তখন এই যে বাষ্পে থাকবে, যে বাষ্পের পরিমাণ যেটা থাকবে, তারা তরলের উপরিতলে যে চাপ প্রয়োগ করবে সেই চাপকেই বলা হয় বাষ্পচাপ। তার মানে বাষ্পচাপ বলতে এই উপরিতলের বাষ্পের যে চাপ তরলের উপরিতলে সেটাকেই বোঝায়। এবং সেটা কখন আমরা হিসেব করব, যখন এই তরল এবং বাষ্পের মধ্যে একটি ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা রচিত হবে। তাহলে এটা গেল হচ্ছে বাষ্পচাপ। এবার এই বাষ্পচাপ ব্যাপারটা, তরলের যে বাষ্পচাপের ব্যাপারটা, এটা কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে? মূলত দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটি হচ্ছে তরলের প্রকৃতি, আর আরেকটি হচ্ছে উষ্ণতা। দেখো, তরলের প্রকৃতির ব্যাপারটা কি,
তরলের প্রকৃতি হচ্ছে যে যে তরলের আমি বাষ্পীভবন করছি অর্থাৎ বাষ্পচাপ নির্ণয় করছি সেই তরলের মধ্যে যে অণুগুলো রয়েছে সেই অণুগুলোর মধ্যে নিজেদের মধ্যে আকর্ষণ বল কেমন তার উপর নির্ভর করছে যে বাষ্পচাপের পরিমাণটা কেমন হবে। দেখো, যদি দেখা যায় যে তরলটা আমি নিয়েছি সেই তরলের যে অণুগুলো তাদের মধ্যে মানে ইন্টারাকশান বা আকর্ষণ বলটা খুব বেশি, তাহলে তারা কিন্তু তরল দশা থেকে বাষ্প দশায় আসতে চাইবে না। আর বাষ্প দশায় যদি আসতে না চায় তাহলে বাষ্পের পরিমাণ তরলের উপরিতলে খুব বেশি তৈরি হবে না, আর বাষ্পের পরিমাণ যদি বেশি না তৈরি হয় তাহলে তারা বেশি বাষ্পচাপও তৈরি করবে না। অর্থাৎ যে তরলের যে অণুগুলো আছে তাদের আকর্ষণ বল যত বেশি হবে তত বাষ্পচাপ কমবে, অর্থাৎ বাষ্পীভবন কম পরিমাণে হবে। কিন্তু যদি তরলের মধ্যে অণুগুলোর আকর্ষণ বল খুব কম হয় তাহলে তারা সহজেই বাষ্পীভূত হবে, এবং বাষ্পীভূত বেশি হলে তরলের উপরিতলে বাষ্পচাপও বৃদ্ধি পাবে। তাই জন্য বলা হচ্ছে, দেখো, যে যেসব তরলের আন্তরাণবিক আকর্ষণ বল দুর্বল তাদের বাষ্পায়নের প্রবণতা বেশি হবে। ঠিক আছে, এবার এখানে দেখো কয়েকটি উদাহরণ আমি দিয়েছি, ইথার, ইথানল এবং জল। এই তিনটের মধ্যে দেখা যায় যে আন্তরাণবিক আকর্ষণ বল, নিজেদের মধ্যে আকর্ষণ বল ইথারের সবচেয়ে কম, ইথানলের একটু বেশি, জলের সবচেয়ে বেশি, কারণ জলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হয়। এবার যেহেতু জলের মধ্যে হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য আকর্ষণ বলটা অনেক বেশি, তাহলে এর বাষ্পীভবনের হারটা বা বাষ্পীভূত হওয়ার ঘটনাটা ঠিক উল্টো হবে, মানে বাষ্পীভূত কম মাত্রায় হবে। আর বাষ্পীভূত কম হলে তার বাষ্পচাপ সেটাও কম হবে, অর্থাৎ বাষ্পচাপের ক্রম হবে ইথার সবচেয়ে বেশি, তারপর ইথানল, তারপর জল। তাহলে এটা গেল হচ্ছে তরলের প্রকৃতির উপর কীভাবে বাষ্পায়ন বা বাষ্পচাপ এই ব্যাপারটা নির্ভর করে। দেখো, এরপর হচ্ছে উষ্ণতা। দেখো, উষ্ণতা যদি বৃদ্ধি পায়, মানে উষ্ণতা যদি আমরা বৃদ্ধি করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে তরলের মধ্যে যে অণুগুলো রয়েছে তাদের মধ্যে আকর্ষণ বল আস্তে আস্তে কমতে থাকবে এবং তারা আস্তে আস্তে দূরে যেতে থাকবে। এবার উষ্ণতা বৃদ্ধি করলে যেহেতু আকর্ষণ বল কমে যায়, ফলে আমরা আগের পয়েন্ট থেকে আবারও বলতে পারি যে আকর্ষণ বল কমে গেলে বাষ্পীভবন বেশি পরিমাণে হবে, আর এই বাষ্পীভবন বেশি পরিমাণে হলে বাষ্পচাপ বৃদ্ধি পাবে। তাই জন্য বলা যাবে যে উষ্ণতা যত আমরা বৃদ্ধি করব তত আন্তরাণবিক আকর্ষণ বল কমে যাবে, ফলে বাষ্পীভবনের হার বৃদ্ধি পাবে এবং বাষ্পচাপ বৃদ্ধি পাবে। তাই উষ্ণতা বাড়লে বাষ্পচাপ বৃদ্ধি পায়। এই হচ্ছে দুটো ফ্যাক্টর যেখানে তরলের প্রকৃতি এবং উষ্ণতা এই দুটো জিনিসের উপর বাষ্পচাপ নির্ভর করে। এবার আমরা এই তরলের বাষ্পচাপের উপর ভিত্তি করে আমরা দুটো জিনিস এখানে আলোচনা করব। একটা হচ্ছে যে বিশুদ্ধ তরল যে পদার্থ তার মধ্যে আমরা বাইরে থেকে দ্রাব পদার্থ অ্যাড করব। এবার এই কঠিন দ্রাব যে অ্যাড করব, এই কঠিন দ্রাবটা একটা কেসে আমরা কনসিডার করব যে কঠিন দ্রাবটা যেটা অ্যাড করছি সেটা অনুদ্বায়ী, মানে তারা বাষ্প তৈরি করবে না। আর আরেকটা কেসে আমরা কনসিডার করব সেটা হচ্ছে যে কঠিন পদার্থটা অ্যাড করব সেটা হচ্ছে উদ্বায়ী। তার মানে কী হলো, বিশুদ্ধ দ্রাবকের মধ্যে আমরা কোনো অনুদ্বায়ী দ্রাব একটা কেসে আর একটা কেসে উদ্বায়ী দ্রাব অ্যাড করে দেখব যে বাষ্পচাপের কি পরিবর্তন হয়। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে কোনো তরল দ্রাবকের মধ্যে কোনো অনুদ্বায়ী কঠিন দ্রাবের সমন্বয় গঠিত দ্রবণের বাষ্পচাপ। তাহলে বিশুদ্ধ অবস্থায় যে বাষ্পচাপ ছিল তার মধ্যে কিছু অনুদ্বায়ী কঠিন দ্রাব অ্যাড করার ফলে বাষ্পচাপের কি পরিবর্তন হলো সেইটা আমরা একটু মেজার করতে চাইছি। দেখো, খেয়াল করো কী ঘটনা ঘটবে আগে দেখা যাক। দেখো, মনে করো এটা একটা ক্লোজড কন্টেনার এখানে নেওয়া হয়েছে। এবার এই ক্লোজড কন্টেনারে কিছু তরল দ্রাবক আমি এখানে রেখে দিয়েছি। এবার এই তরল দ্রাবক যখন বিশুদ্ধ অবস্থায় রয়েছে এখানে, তখন এই তরলের যে উপরিতল, এই উপরিতলে শুধুমাত্র দ্রাবক কণাই আছে, মানে ওই তরল পদার্থটিই আছে। ফলে এখানে যে বাষ্পটা তৈরি হবে সেই বাষ্পটা পুরোটাই এই তরলের উপরিতল থেকেই তৈরি হবে, পূর্ণ অংশ থেকেই তৈরি হবে। কিন্তু যদি আমি বাইরে থেকে এখানে কিছু অনুদ্বায়ী কঠিন দ্রাব অ্যাড করে দিই, তাহলে অনুদ্বায়ী কঠিন দ্রাব যদি অ্যাড করা হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই পুরো অংশে এই দ্রবণের মধ্যে কঠিন পদার্থগুলো এইভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এই তরলের যে উপরিতল, এই উপরিতলটা দ্রাব কণা দ্বারা অধিকৃত হবে। ফলে এই দ্রাব অ্যাড করার ফলে এই তরলের উপরিতলে আগে যতটা অঞ্চল জুড়ে
বা পুরোটা অঞ্চল জুড়ে যে দ্রাবক কণাগুলো, তরল কণাগুলো ছিল, সেইখানে এখন কিছু অংশ এই কঠিন কণাগুলো দখল করবে। ফলে এই উপরের অংশে তরল দ্রাবক কণার যে পরিমাণ সেটা কমে যাবে। যেহেতু এই উপরিতলে তরল দ্রাবক কণার পরিমাণ কমে যাবে, ফলে বাষ্পীভবন হওয়ার যে হার, যেহেতু এই বাষ্পীভবন প্রক্রিয়াটা একটা তরলের উপরিতল থেকেই হয়, মানে সারফেস ফেনোমেনা, তাই জন্য উপরিতলের অংশে যদি দ্রাবক কণার পরিমাণ কমে যায় তাহলে বাষ্পীভবনও কমে যাবে। আর বাষ্পীভবন যদি কমে যায় তাহলে উপরের অংশে তরল যে বাষ্প, তরল যে দ্রাবকের যে বাষ্প, সেই বাষ্পের পরিমাণও কমে যাবে এবং বাষ্পচাপও কমে যাবে। তাই এই ঘটনাতে যে তরল দ্রাবকের মধ্যে যদি অনুদ্বায়ী কঠিন দ্রাব আমরা এখানে অ্যাড করি তাহলে বাষ্পচাপ কমে যাবে। তাহলে এটা বোঝা গেল। কারণ কি? কারণ এখানে যে অ্যাড করছি দ্রাব কণাটা, সে নিজে বাষ্পীভূত হয় না, সে কেবলমাত্র তরলের উপরিতলের জায়গাটা দখল করছে, ফলে উপরিতলে দ্রাবক কণার সংখ্যা কমে যাচ্ছে। আর দ্রাবক কণার সংখ্যা কমে গেলে বাষ্পীভবনের হার কমে যাবে, আর বাষ্পীভবনের হার কমে গেলে তোমার বাষ্পচাপ সেটাও কিন্তু ডিক্রিজ করবে। এখন এই যে ঘটনা, এই ঘটনাতে তুমি খেয়াল করো, আমরা যদি এটাকে একটু নিউমেরিক্যালি ব্যাপারটা বুঝতে চাই তাহলে ব্যাপারটা কেমন হবে। মনে করো যে এইখানে যে তরল দ্রাবকটা নেওয়া হয়েছিল সেটা মনে করো N1 মোল নেওয়া হয়েছিল, এবং তার মধ্যে যে দ্রাবটা অ্যাড করা হয়েছে সেটা মনে করো N2 মোল অ্যাড করা হয়েছে। তাহলে এই দ্রাব এবং দ্রাবক তাদের যে মোল ভগ্নাংশ হবে, দ্রাবকের মোল ভগ্নাংশ সেটা হবে দ্রাবকের মোল সংখ্যা মানে N2। আচ্ছা, আমরা দ্রাবকের মোল ভগ্নাংশটাকে আমরা x1 বলছি। এবার x1 হবে তাহলে কি? দ্রাবকের মোল মানে N1 ডিভাইড বাই মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা মানে N1 প্লাস N2। তাহলে এই যে মোল ভগ্নাংশ দ্রাবকের, সেই দ্রাবকের মোল ভগ্নাংশ হলো N1 বাই N1 প্লাস N2। সিমিলারলি দ্রাবের মোল ভগ্নাংশ কি হবে? দ্রাবের মোল ভগ্নাংশ হবে, সেটাকে আমরা x2 বলবো। সেই x2 ইকুয়াল টু হবে দ্রাবের মোল সংখ্যা মানে N2 বাই N1 প্লাস N2। এবার তুমি বুঝতেই পারছো, দ্রাব যত পরিমাণ অ্যাড করব তত দেখো দ্রাবের মোল সংখ্যা বৃদ্ধি পাবে। এবার এই x1 প্লাস x2 এটাকে যদি আমরা যোগ করি তাহলে সবসময় দেখো N1 বাই N1 প্লাস N2 প্লাস N2 বাই N1 প্লাস N2, এই যে যোগফলটা, এটা সবসময় এটা যোগ করলে 1 হবে। তাই মোট মোল ভগ্নাংশ সর্বদা 1 হবে, এবং এই x1 এবং x2-র মান সবসময় 1-এর থেকে কম হবে। x1 মানে দ্রাবকের মোল ভগ্নাংশ যত বৃদ্ধি পাবে, দ্রাবের মোল ভগ্নাংশ তত কমতে থাকবে, কারণ দুজনের যোগফল সর্বদা 1। তাই x1 যদি বৃদ্ধি পায়, মানে দ্রাবকের মোল ভগ্নাংশ যদি বৃদ্ধি পায়, তাহলে x2 ডিক্রিজ করবে, অ্যান্ড ভাইস ভার্সা। এবার দেখো, এই দ্রবণে যত আমরা দ্রাব পদার্থ অ্যাড করব তত দ্রাবের মোল ভগ্নাংশ বৃদ্ধি পাবে, আর দ্রাবের মোল ভগ্নাংশ বৃদ্ধি পেলে দ্রাবকের মোল ভগ্নাংশ কমে যাবে। সেটা আমরা একটু আগেই দেখালাম। এবার এই দ্রাবকের মোল ভগ্নাংশ যত কমবে, তার মানে এই যে তরলের উপরিতল, এই উপরিতলে দ্রাবক কণার সংখ্যার পরিমাণ কমে যাবে, এবং দ্রাবক কণার সংখ্যা যদি কমে যায় তাহলে বাষ্পীভবনের হার সেটাও কমে যাবে এবং বাষ্পচাপও কমে যাবে। তাই জন্য বলা যাবে যে যত আমি দ্রাব অ্যাড করব তত দ্রাবকের মোল ভগ্নাংশ কমবে এবং দ্রবণের বাষ্পচাপ কমতে থাকবে। তাহলে এখান থেকে কি দাঁড়ালো? এখান থেকে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে যত দ্রাবকের মোল ভগ্নাংশ কমতে থাকবে তত দ্রবণের বাষ্পচাপ কমতে থাকবে, এবং এটা তখনই কমবে যদি আমরা বাইরে থেকে বেশি বেশি দ্রাব পদার্থ অ্যাড করতে থাকি। এবার এই যে ঘটনাটা, এটা বিজ্ঞানী রাউল্টের সূত্রের মাধ্যমে ব্যাপারটাকে বোঝায়।
সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হচ্ছে যে কোনো দ্রবণে যদি দ্রাব্য পদার্থ, অনুদ্বায়ী দ্রাব্য পদার্থ অ্যাড করা হয়, তাহলে সেক্ষেত্রে নতুন যে দ্রবণটা হলো সেই দ্রবণের বাষ্পচাপটা হবে ওই দ্রবণে দ্রাবকের মোল ভগ্নাংশ এবং বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের গুণফলের সঙ্গে সমান। অর্থাৎ বিশুদ্ধ অবস্থায় ওই দ্রাবকের যে বাষ্পচাপ সেটা যদি P0 হয়, তাহলে এখন দ্রবণে তার মোল ভগ্নাংশ যেহেতু কমে যাচ্ছে সেটা, এবং তার মোল ভগ্নাংশ যেহেতু x1 হচ্ছে, তাহলে এই x1 ফ্র্যাকশান বাষ্পচাপ কমে যাবে। তাহলে এখন নতুন বাষ্পচাপ হবে P = x1 P0। এবার যত দ্রাবকের মোল ভগ্নাংশ বৃদ্ধি পাবে তত বাষ্পচাপ বৃদ্ধি পাবে। এবার এই যে সমীকরণটা হলো, এটা আমরা রাউল্টের সূত্র থেকে পেলাম। তাহলে এখান থেকে পরিষ্কার যে দ্রাব্য পদার্থ যত আমি অ্যাড করব তত দ্রবণের বাষ্পচাপ কমতে থাকবে। এবার এই ঘটনাটাকে আমরা একটা লেখচিত্রের মাধ্যমে ব্যাপারটাকে বুঝতে পারি। দেখো, সেখানে বলা হচ্ছে বাষ্পচাপ বনাম মোল ভগ্নাংশের লেখচিত্র। সেখানে বাষ্পচাপ এবং দ্রাবকের মোল ভগ্নাংশের একটা গ্রাফ আঁকার চেষ্টা করতে হবে। দেখো, যদি মনে করো যে একদম শুরুতে আমরা এইখানে আমি ধরে নিচ্ছি যে দ্রাবক তার পরিমাণটা 0, তাহলে দ্রাবক যদি 0 হয় তাহলে দ্রাবক নেই, শুধু অনুদ্বায়ী দ্রাবক। তাহলে দ্রাবক যদি না থাকে তাহলে দ্রাবকের মোল ভগ্নাংশ 0, আর দ্রাবকের মোল ভগ্নাংশ যদি 0 হয়, অর্থাৎ দ্রাবক যদি 0 হয়, তাহলে কোনো বাষ্পীভবন হবে না, তাহলে বাষ্পচাপও কী হবে? 0 হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এখানে x1 সেটা হচ্ছে 0, তাহলে x1 যদি 0 হয় তাহলে বাষ্পচাপও 0। তাহলে গ্রাফটা শুরু হবে অরিজিন থেকে। এবার আমরা এক্সট্রিম রাইটে আমরা ধরে নিচ্ছি যে কোনো দ্রাবণেই শুধুই আছে দ্রাবক, তাহলে দ্রাবক আছে পুরোটাই, তার মানে মোল ভগ্নাংশ হবে দ্রাবকের কত? 1। তাহলে এক্ষেত্রে আমরা এক্সট্রিম কেসে ধরে নিচ্ছি এদিকে x1 এখানে হচ্ছে 1। এবার যদি শুধু দ্রাবক করা থাকে, কোনো দ্রাবক না থাকে, তাহলে এটা একটা বিশুদ্ধ দ্রাবকের ঘটনা, এবং এই বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ আমরা একটু আগেই বললাম সেটা হচ্ছে P0। তাহলে এটা যদি হয়, তাহলে এখন দেখো যত দ্রাবকের মোল ভগ্নাংশ বৃদ্ধি পাবে তত দেখো এই 0 থেকে আস্তে আস্তে ম্যাক্সিমাম কত হবে? ম্যাক্সিমাম হবে P0। তাহলে গ্রাফটা কেমন হবে? গ্রাফটা হবে এটা। তাহলে এই যে গ্রাফটা হলো সেটাকেই বলা হচ্ছে বাষ্পচাপ বনাম দ্রাবকের মোল ভগ্নাংশের লেখচিত্র। তাহলে এই গেল হচ্ছে একটা ঘটনা। এরপরে আমরা আরেকটা ঘটনা দেখব, সেটা হচ্ছে তরল দ্রাবক, কিন্তু যে দ্রাবটা অ্যাড করা হচ্ছে সেটা হচ্ছে উদ্বায়ী দ্রাবক। তাহলে উদ্বায়ী দ্রাবক যদি হয় তাহলে এখানে ঘটনাটা একটু ভিন্ন হবে। কি হবে না, এখানে যেহেতু দ্রাবটা উদ্বায়ী, তাহলে দ্রাবও বাষ্পীভূত হবে। দ্রাবক তো বাষ্পীভূত হবেই, তার সঙ্গে দ্রাবটাও বাষ্পীভূত হবে। তাহলে আমরা এই যে বাষ্পটা পাবো তরলের উপরে, সেখানে দ্রাবক এবং দ্রাব দুটো কণাই পাবো। তাহলে এই অবস্থায় তাহলে কি হবে? এই অবস্থায় যেটা হবে সেটা হচ্ছে যে টোটাল বাষ্পচাপ যেটা হবে দ্রবণের, সেটা এই দুজনেরই, মানে দ্রাব এবং দ্রাবক দুজনেরই বাষ্পচাপের যোগফল হবে। এবার আমরা এখানে জানি যে রাউল্টের সূত্র অনুসারে যে x1 আর x2, মানে আমরা দ্রবণে যদি দ্রাব এবং দ্রাবকের মোল ভগ্নাংশ x1 এবং x2 এগুলো বুঝি, তাহলে তাদের ওই মোল ভগ্নাংশের পরিমাণের উপরেই কিন্তু বাষ্পচাপটা নির্ভর করবে। এবার আমরা যদি ধরে নিই যে এই দ্রবণে যেহেতু দুজনেই বাষ্পীভূত হচ্ছে, ফলে দ্রাবকের বাষ্পচাপটা যদি আমরা P1 ধরি, দ্রাবকের বাষ্পচাপটাকে যদি আমরা P1 ধরি এবং দ্রাবের দ্বারা যে বাষ্পচাপটা তৈরি হবে সেটা P2 হয়, তাহলে এদের দুজনের যোগফলটাই হবে মোট চাপ বা মোট বাষ্পচাপ। এখন এই দ্রাব এবং দ্রাবক তাদের যে আংশিক বাষ্পচাপ সেটা কি হবে? তাদের মোল ভগ্নাংশের সঙ্গে সমানুপাতিক হবে। তার মানে P1 = হবে x1 P0 আর বা x1 P10 আর P2টা হবে x2 P20। অর্থাৎ
ইন্ডিভিজুয়াল তাদের যে বাষ্পচাপ মানে বিশুদ্ধ অবস্থায় তাদের যে বাষ্পচাপ ছিল তাদের সঙ্গে মোল ভগ্নাংশের গুণ করলেই তাদের আংশিক বাষ্পচাপ পাওয়া যাবে। এটা দ্রাবকের ক্ষেত্রে এবং এটা দ্রাবের ক্ষেত্রে। তাহলে এই যেটা হলো এটাকেই আমরা বলবো যে এই দ্রবণের ক্ষেত্রে অর্থাৎ দ্রাবক, তরল দ্রাবক এবং উদ্বায়ী দ্রাবক তাদের যে দ্রবণ তাদের যে বাষ্পচাপ সেটা কি হবে, সেটা হচ্ছে এটা। এবার এই যে তরল দ্রাবকের মধ্যে উদ্বায়ী দ্রাব অ্যাড করা হলো, ফলে দুজনের মাধ্যমেই আমরা বাষ্পচাপ তৈরি করতে পারছি, মানে দুজনেই বাষ্পচাপটা তৈরি করছে। তাহলে এদের ক্ষেত্রে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কেমন হবে? আচ্ছা, এইবার দেখো যে এখানে বলা হচ্ছে যে বাষ্পচাপ ভার্সেস মোল ভগ্নাংশ। এখানে মোল ভগ্নাংশ বলতে আমরা দুজনের মোল ভগ্নাংশটাকেই কনসিডার করব। মনে করো প্রথমে আমরা কনসিডার করছি যে দ্রাব পদার্থ কোনো অ্যাড করা নেই। যদি দ্রাব পদার্থ অ্যাড করা না থাকে তাহলে পুরোটাই হচ্ছে কি দ্রাবক, এবং পুরোটাই যদি দ্রাবক হয় তাহলে এখানে x1 সেটা হচ্ছে 1, কিন্তু x2 এটা হচ্ছে 0। এবার আরেকটা দিকে আমরা কনসিডার করছি যে এখানে দ্রাবক কণা নেই, মানে x1 দ্রাবকের মোল ভগ্নাংশ হচ্ছে 0 কিন্তু পুরোটাই দ্রাবক, তাহলে x2 হচ্ছে 1। এবার আমরা যে একটু আগেই যে সমীকরণটা লিখলাম যে p = p1 প্লাস p2 অর্থাৎ x1 p10 প্লাস x2 p20, এখানে যখন x1 এর মান 1 কিন্তু x2 0 তাহলে এই মানটা 0 হয়ে যাবে। তাহলে x1 এর মান 1, তার মানে p = p0। তাহলে প্রথম কেসে যখন x1 যখন 1 তাহলে 1 × p10 প্লাস x2 0, মানে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, তাহলে p = p10। তাহলে এখানে প্রেশারটা হবে বা বাষ্পচাপটা হবে p10। আবার এদিকে দেখো যখন x1টা 0 মানে x1টা 0 মানে এই পার্টটা 0, কিন্তু x2টা 1 মানে এখানে যদি 1 বসাই তাহলে p = p20, তার মানে এখানে p = p20 ধরে নাও এটা। তাহলে এখন এই অবস্থায় যে বাষ্পচাপ বনাম মোল ভগ্নাংশের যে লেখচিত্র হবে সেটা এখান থেকে এটা হবে। তাহলে এইটা হলো হচ্ছে যখন আমরা কোন কেসে করলাম, এটা হচ্ছে তরল দ্রাবক এবং উদ্বায়ী দ্রাবক তার মোল ভগ্নাংশের ক্ষেত্রে, তার বাষ্পচাপের ক্ষেত্রে বাষ্পচাপ বনাম মোল ভগ্নাংশের লেখচিত্র। তাহলে এই গেল হচ্ছে দুটো কেস বাষ্পচাপের, একটা হচ্ছে তরল দ্রাবকের মধ্যে অনুদ্বায়ী কঠিন দ্রাবক, আর আরেকটা কেস হচ্ছে তরল দ্রাবকের মধ্যে উদ্বায়ী দ্রাবক।